আচ্ছা, আমাদের চোখের সামনে যে উইন্ডোটা খোলা রয়েছে চোখের সামনে, সেই উইন্ডোটা কি উইন্ডো? লিব্রে অফিস ক্যালসি উইন্ডো। তো লিব্রে অফিস ক্যালসি উইন্ডো সম্বন্ধে আমরা একটু জানবো। যেমন সবার প্রথমে জানবো হচ্ছে নেম বক্স। নেম বক্স জিনিসটা কি, খায় না মাথায় দেয়। নেম বক্স জিনিসটা হচ্ছে এই জিনিসটা, এইটা, এই যে আমার মাউসের পয়েন্টারটা যে জায়গাটাতে রয়েছে আইয়ের মতন সিম্বলটা, এটা নেম বক্স। আমি কোনো সেলকে সিলেক্ট করলে সেই সেলের নাম্বারটা এই নেম বক্সের মধ্যে চলে আসে, ঠিক আছে। আচ্ছা, তারপরে হচ্ছে এটা কি, এটা হচ্ছে ফর্মুলা বার। অর্থাৎ আমি সেলের মধ্যে আমি যে কোনো কিছু যদি টাইপ করি, এই সেলের মধ্যে আমি কিবোর্ড থেকে যেটাই টাইপ করব সেটা ওই ফর্মুলা বারের মধ্যেও শো করবে। বোঝা গেল? আচ্ছা, এরপর হচ্ছে শিট ট্যাব। কোনগুলো শিট ট্যাব? এই যে নিচে লেখা আছে শিট 1 বলে, এই শিট 1 নামে লেখা জিনিসটা শিট ট্যাব। এর পাশে প্লাস সাইনটার মধ্যে ক্লিক করলে আমার ওয়ার্কশিট একটা একটা করে বাড়তে থাকবে। বোঝা গেল? তারপর হচ্ছে টাইটেল বার। টাইটেল বার কি, এই যে উপরে লেখা আছে আনটাইটেল 1 লিব্রে অফিস ক্যালসি, এটা টাইটেল বার। এরপরে হচ্ছে অ্যাক্টিভ সেল। যে কোনো সেলকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে সেলটার চারপাশ দিয়ে একটা বর্ডার চলে এলো, এটাকে বলা অ্যাক্টিভ সেল। এরপর হচ্ছে স্ট্যাটাস বার। স্ট্যাটাস বার কোনটা? এই যে একদম নিচে যে বারটা রয়েছে ডিফল্ট লেখা আছে, এখানটাতে শিট 3/3 লেখা আছে, মানে 3/3। হ্যাঁ, তো এইটাকে বলা হয় স্ট্যাটাস বার। আচ্ছা আচ্ছা, তো এখানটাতে এই ক্যালসির মধ্যে কতগুলো রো থাকে? 10,548,576। ফার্স্ট রোটা হচ্ছে 1। আর লাস্ট রোতে কীভাবে পৌঁছবো? এখান থেকে কন্ট্রোল প্রেস করে আমরা যদি ডাউন অ্যারো প্রেস করি তাহলে আমরা দেখতে পাবো আমরা কোথায় চলে এসেছি। কোথায় চলে এসেছি? আমরা একদম লাস্ট রোতে। লাস্ট রোয়ের নাম্বার কত? 10,48,576। আচ্ছা, এখানে নাম্বার অফ কলামস কতগুলো হয়? নাম্বার অফ কলামস হয় টোটাল 1024। আর লাস্ট কলামের অ্যাড্রেসটা কী হয়? AMJ হচ্ছে লাস্ট কলামের অ্যাড্রেস, ঠিক আছে। আচ্ছা, এখানটাতে ধর কলামের নেমগুলো তো A to Z থাকে, তো আমরা ধর Z অবধি ধর পৌঁছে গেলাম। তো Z অবধি পৌঁছে যাওয়ার পর কলামের নাম কী হয় সেটা আমাদের জেনে নিতে হবে একটু ছোটো করে। Z অবধি পৌঁছে যাওয়ার পর কলামের নাম হয় AA, মানে এর পাশে আবার একটা A। এরকমভাবে এর পাশে B, এর পাশে C, এরকম হতে 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 একটা টাইম আসে যখন আমরা কোথায় পৌঁছে যাই? AZ এ পৌঁছে যাই। তো AZ এ পৌঁছানোর পর B দিয়ে আবার শুরু হয়, মানে B এর পাশে A, B এর পাশে B, B এর পাশে C, B এর পাশে D, এইভাবে BZ। ঠিক এই রকম প্রসেসে লাস্ট যে কলামটা থাকে সেই কলামটার নাম হয় AMJ। বোঝা গেল? আচ্ছা হ্যাঁ, এবার হচ্ছে ডিফল্ট অ্যালাইনমেন্ট। মানে ধর আমি এই সেলটার মধ্যে কিছু একটা ওয়ার্ড লিখলাম, ক্যাট লিখলাম, তাহলে ক্যাটটা কোথায়? সেলের বাঁদিকে থাকলো। আবার ধর কোনো যদি নাম্বার লিখি তাহলে নাম্বারটা কোন দিকে থাকবে? সেলের রাইট সাইডে থাকবে। অর্থাৎ কোনো নাম্বার বা ভ্যালু, নাম্বারও যা ভ্যালুও তাই, নাম্বার বা ভ্যালু ডিফল্ট অ্যালাইনমেন্ট হলো রাইট, আর টেক্সটের ডিফল্ট অ্যালাইনমেন্ট হলো লেফট। ফর্মুলা কি? ফর্মুলা ইজ এ ম্যাথামেটিক্যাল এক্সপ্রেশন টু পারফর্ম ক্যালকুলেশন অন ডেটা ইন সেল। তার মানে একটা ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমরা যেটা ইউজ করি সেটাকে বলা হয় ফর্মুলা। ধর আমি এখানে কয়েকটা নাম্বার লিখলাম 5, 6, 7, 8। এবার আমি কী করতে পারি? এখানে ইকুয়াল সাইন দিয়ে এই সেলটাকে সিলেক্ট করলাম, প্লাস এই সেলটা, তারপর আবার প্লাস দেবো, দিয়ে এই সেল, প্লাস দিয়ে এই সেল, এই চারটে সেলকে আমি ফটাফট সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এন্টার প্রেস করলাম, তাহলে কী হলো? টোটালটা বেরিয়ে গেল। তো এটা হচ্ছে একটা ফর্মুলা, প্লাস সাইন দিয়ে দিয়ে যেটা লিখলাম। আর ফাংশন কী জিনিস? ফাংশন হচ্ছে যে প্রিডিফাইন্ড ফর্মুলা। অর্থাৎ ধর আমি এই কাজটাই আমি প্লাস না দিয়ে আমি ইকুয়াল টু দিয়ে আমি সাম লিখতে পারতাম। সাম লেখার পর ব্র্যাকেট দিয়ে এখানটাতে নম্বরগুলোকে আমি সিলেক্ট করে দিতে পারতাম। সিলেক্ট করে দিয়ে ব্র্যাকেট ক্লোজ, এন্টার দিলে টোটাল নাম্বারগুলো আর কি অ্যাড হয়ে যেত। তো আগেরটাতে আমি কি করলাম? আগেরটা ফর্মুলা, যেখানে আমরা অপারেটর মানে সিম্বল ইউজ করেছিলাম প্লাস। এটা হচ্ছে ফাংশন, যেখানে আমাদের কোনো সিম্বল টিম্বল ইউজ করার প্রয়োজনই পড়লো না। আচ্ছা আচ্ছা, এরপর ফাংশনগুলোর কাজগুলো আমরা মোটামুটি জানি, যে সাম দিয়ে কী হয়, অ্যাভারেজ দিয়ে কী হয়, এই জিনিসপত্রগুলো আমাদের কম বেশি জানা আছে। আচ্ছা, এরপর অটোফিল সম্বন্ধে আমাদের আইডিয়া রয়েছে। ধর আমি এখানটাতে লিখলাম সানডে, লিখে এই সেলটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই ফিল হ্যান্ডেল কর্নার স্কোয়ারটা এরকম মাউস নিয়ে যদি নিচের দিকে ড্র্যাগ করি তাহলে অটোফিল হয়ে যাবে। অটোফিলও আমাদের জানা আছে। এরপর হচ্ছে সেল রেফারেন্স। এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, সেল রেফারেন্স জিনিসটা কী হয়, খায় না মাথা দেয়, ঠিক আছে। আচ্ছা, তো ধর আমি এখানটাতে কী লিখলাম? আমি এখানটাতে লিখলাম হচ্ছে সাপোজ, বা এই জায়গাটাতে দেখাই, হাত ব্যথা কম হবে। হ্যাঁ, এইখানটাতে আমি ধর লিখলাম 5, এখানটাতে 2,
এখানে 3, এখানে 7 লিখলাম, আর এখানটাতে আমি ধরুন লিখলাম 4, 2, 8, 1, এরকম নাম্বারগুলো লিখলাম। তো লেখার পর আমি ধর এই 5-এর সাথে 4কে, 2-এর সাথে 2কে, 3-এর সাথে 8কে, 7-এর সাথে 1কে অ্যাড করব। তাহলে আমি কি করব, এখানটাতে ইকুয়াল সাইন দেবো, ইকুয়াল সাইন দিয়ে এই সেলটা প্লাস এই সেলটা সিলেক্ট করে এন্টার দেবো, দিয়ে অটোফিল করে দেবো। অটোফিল করে দেওয়ার জন্য কি হচ্ছে, এই সেলের নাম কি ছিল, A19 B19, আবার এখানে যখন এসছে তখন ওটার নাম কি হয়ে গেছে, নিচে যখন এসছে নিচের ঘরে আসার সাথে সাথে ওর নাম হয়ে গেছে A20 প্লাস B20। তারপরে ঘরটাতে যখন এসছে তখন হচ্ছে A21 প্লাস B21। আচ্ছা, তারপরে ঘরটাতে যখন এসছে তখন হয়েছে A22 প্লাস B22। অর্থাৎ এখানটাতে আমি যখনই অটোফিল করে দিচ্ছি প্রত্যেকটা সেলের রেফারেন্সগুলো অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। তাহলে রিলেটিভ রেফারেন্স কী জিনিস আরেকবার একটু বলে নিই। রিলেটিভ রেফারেন্স হচ্ছে যখন ধর আমি এখানে ফর্মুলা ইউজ করলাম, এই সেলটার মধ্যে আমি ফর্মুলাটা ইউজ করেছিলাম, করার পর আমি অটোফিল ধরে টেনে দিয়েছি, তখন অটোমেটিক্যালি প্রত্যেকটারই ফর্মুলার চেঞ্জ হয়ে গেছে। এটা হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এইবার ধর আমাকে এরকম একটা কাজ করতে হবে, ধর এখানে কোনো নাম্বার নেই, কিন্তু আমাকে বলা হয়েছে 5-এর সাথেও 4 অ্যাড করতে, 2-এর সাথে 4 অ্যাড করতে, 3-এর সাথেও 4 অ্যাড করতে, 7-এর সাথেও 4 অ্যাড করতে। তো এখানে 4 রয়েছে, আমাকে এখানকার সব কটা নাম্বারের সাথেই 4কে অ্যাড করতে হবে। তো আমি যেরকম করলাম সিম্পলি এখানটাতে লিখলাম ইকুয়াল টু, এই সেল সিলেক্ট করলাম, প্লাস দিয়ে পাশের সেলটা করে এন্টার দিলাম, তারপরে কি সিলেক্ট করে কর্নারটা ড্র্যাগ করলাম। তাহলে কি হলো, অ্যাড হলো না, কিন্তু শুধুমাত্র প্রথমটার ক্ষেত্রেই হলো, পরেরগুলোতে কিন্তু 2-এর সাথে কিছুই অ্যাড হলো না, 3-এর সাথেও হলো না, 7-এর সাথেও হলো না, তার জন্য 2, 3, 7 দেখিয়ে দিল। এগুলোর সাথে কিন্তু 4 অ্যাড হয়নি। কেন হয়নি, তার কারণ এখানে ডাবল ক্লিক করলে দেখ কী লেখা আছে, A20 প্লাস B20। এখানটাতে কী লেখা থাকবে, পরের ঘরটাতে লেখা থাকবে A21 প্লাস B21, তারপরেরটাতে লেখা থাকবে A22 প্লাস B22। তাহলে আমাদের এখানে এরকম করা উচিত ছিল যে লেফট সাইডের যে সেলটা সেই সেলের নাম্বারটা চেঞ্জ হতো, কিন্তু এটা ফিক্স থাকতো। অর্থাৎ এই ঘরটাতে হওয়া উচিত ছিল A20 প্লাস B19, ঠিক আছে, মানে এই সেলটা এটা B19। তারপরে এই ঘরে হওয়া উচিত ছিল A21 প্লাস B19, প্রত্যেক ক্ষেত্রে বিটা 19ই থাকতো। আবার এক্ষেত্রে হওয়া উচিত ছিল A22 প্লাস B19, কিন্তু সেটা হয়নি জন্যই অ্যাডিশনটা হলো না। তো সেটাকে যদি হওয়াতে হয় তাহলে আমাদের কি করতে হবে, এইখানটাতে ডাবল ক্লিক করবি, করে বি এর আগে একটা ডলার সাইন বসাবি, আবার 19-এর আগে একটা ডলার সাইন বসাবি, বসে এন্টার দিলি, এন্টার দিয়ে এবার একে টেনে দে। টেনে দেওয়ার পর দেখ অ্যাডিশনটা হয়েছে। এখানে কি এসছে, A20 প্লাস B19, এখানেও এসছে A21 প্লাস B19, এখানেও এসছে A22 প্লাস B19। অর্থাৎ এই ডলার সাইনটা বসিয়ে দেওয়ার জন্য এটা কি হলো, সেল রেফারেন্সটা অ্যাবসলিউট সেল রেফারেন্স হলো। অ্যাবসলিউট সেল রেফারেন্স হলে কী হবে, সেলটা চেঞ্জ হবে না, ঠিক আছে। আচ্ছা, তার রিলেটিভ সেল রেফারেন্স ছিল আগেরটা, যেটা অটোমেটিক চেঞ্জ হচ্ছিলো, আর ডলার বসিয়ে দিলে ওটা যখনই ফিক্সড হয়ে যাবে ওটা হচ্ছে অ্যাবসলিউট সেল রেফারেন্স। আরেক ধরনের সেল রেফারেন্স হয়, সেটার নাম হচ্ছে মিক্স সেল রেফারেন্স। সেই জিনিসটা কি, সেই জিনিসটা হচ্ছে যে ধর আমরা চাইলে এরকম করতে পারতাম যে ডলারটা বি এর আগে না বসিয়ে শুধু 19-এর আগে, মানে কলামের নেমের আগে ডলার বসালাম না, শুধু রোয়ের নেমের আগে বসালাম। তার মানে আমি কিন্তু কলামের নেমটাকে রিলেটিভ রাখলাম আর রোয়ের নেমটাকে ফিক্স করে দিলাম, অ্যাবসলিউট রাখলাম। তা এই ধরনের রেফারেন্সকে বলা হয় মিক্সড সেল রেফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে অ্যানালাইজ। আচ্ছা, এইবারে আমরা যেটা শিখব সেটার নাম হচ্ছে যে ডেটা কনসলিডেট করা। তো ডেটা কনসলিডেট করার জন্য একটা ডেটা আগে বানিয়ে নিই আমি। আচ্ছা, ডেটা কনসলিডেট শিখবো। আমি দুটো জায়গাতে দুটো ডেটা রেঞ্জ লিখেছি, এখানে কিছু লিখেছি, আবার শিটের এই নিচে কর্নারের দিকেও কিছু লিখেছি। তো প্রথমে আমি কোথায় যাব, প্রথমে যাব ডেটা মেনু। ডেটা মেনু থেকে যাব আমরা কনসলিডেট অপশান, এটাতে সিলেক্ট করে নেবার পর এইবার এখানটাতে আমরা কি করব, এই পোর্শন থেকে এই পোর্শন পর্যন্ত সিলেক্ট, এটাকেও মুছে দেবো, মুছে দিয়ে নিচের এই পোর্শনটুকুকে সিলেক্ট করার পর অ্যাড, কোনটা অ্যাড হলো, উপরেরটা অ্যাড হলো। আচ্ছা, নিচেরটাতেও ক্লিক করে নিচেরটাও অ্যাড হলো। আচ্ছা না, দাঁড়া, আগে এখান থেকে যাবি ডেটা থেকে কনসলিডেট, এরপর প্রথমে এই পোর্শনটাকে সিলেক্ট করে নেব,
সিলেক্ট করে নিই অ্যাড। এরপর নিচের এটাকে মুছে দেবো, মুছে দিয়ে এই পোর্শন টুকে সিলেক্ট করবো, সিলেক্ট করে নিয়ে আবার অ্যাড। তো ওটা যাচ্ছে না কেন? আচ্ছা দেখ, কাউন্সিলেটেডের বিষয়টা দেখ আরেকবার, তখন একটু প্রবলেম হচ্ছিল। সবার প্রথমে আমরা দুটো রেঞ্জ বানিয়ে নিয়েছি, এখানে একটা রেঞ্জ, এখানে একটা রেঞ্জ। আমরা যাব ডেটাতে, ডেটা থেকে যাব কনসোলিডেট। এরপরে আগে থেকে যদি এখানে কিছু থাকে এগুলোকে সিলেক্ট করে করে ডিলিট করে দেবো। তারপর প্রথমে এই ঘরটাতে ক্লিক করবি, এই ঘরটার মধ্যে ক্লিক করে এইখানে সিলেক্ট করে নেবি, একে সিলেক্ট হয়ে গেল অ্যাড। অ্যাড করার পর আবার একে সিলেক্ট করে কিবোর্ড থেকে ব্যাকস্পেস দিয়ে মুছে দিবি। মুছে দিলে এই ঘরটা ব্ল্যাঙ্ক হয়ে গেল, নিচের ঘরে কোনো কাজ নেই। এই ঘরটা ব্ল্যাঙ্ক হয়ে যাওয়ার পর নিচের পোর্শনটাকে সিলেক্ট করে নিই, সিলেক্ট করে নিই অ্যাড। এবার তুই যেটা করতে চাস, যদি ধর সাম করতে চাস বা যদি ধর মাল্টিপ্লিকেশন করতে চাস, যেটাই করতে চাস না কেন সেইটা এখান থেকে ফাংশনের মধ্যে থেকে সিলেক্ট করবি। একটা দুটো ঘর জাস্ট মনে রাখ একটু কষ্ট করে। যেরকম ধর আমি দুটোই সেম ঘর নিয়েছি যাতে মনে রাখতে সুবিধা হয়। এখানেও 5 রয়েছে, এখানেও 5 রয়েছে, এখানেও 4 রয়েছে, এখানেও 4 রয়েছে, একটুখানি মনে রাখ। আবার এখানে 2 রয়েছে, 42 রয়েছে, এখানে 242। তো এখানে সাম সিলেক্ট করে যখন তুই ওকে করছিস তখন দেখ কী হলো, এটা সাম হয়ে গেল, ঠিক আছে, কনসোলিডেট হয়ে। অর্থাৎ 5-এর সঙ্গে 5 অ্যাড হয়ে 10, 4-এর সাথে 4 অ্যাড হয়ে 8, তারপরে 2-এর সাথে 2 অ্যাড হয়ে 4, 42-এর সাথে 42 অ্যাড হয়ে 84। বোঝা গেল, এটা হচ্ছে কনসোলিডেট। তো আমরা এখানে কী করলাম, হ্যাপাজেটলি বেশ কিছু ডেটা এন্ট্রি করলাম। মান্থ, এরিয়া, উইসেস, সেলসম্যান ডেটা দেখিয়েছিলাম যেরকম টেবিল, ওই টাইপেরই একটু বড় করে টেবিলটা করতে হবে। এখানে ছোটোর ওপর দেখিয়ে দিচ্ছি। তো এখানে কী কী রয়েছে, মান্থ রয়েছে, এরিয়া রয়েছে, প্রোডাক্ট রয়েছে, অ্যামাউন্ট রয়েছে। হ্যাপাজেটলি করলাম, উল্টোপাল্টা মান্থ লিখলাম, এরিয়াও আগে পরে করে লিখলাম, প্রোডাক্টও সেরকম লিখলাম, অ্যামাউন্টও লিখলাম। লেখার পরে কি সাব টোটাল করতে হবে। তো সাব টোটাল কীভাবে করবো সেটা আমরা দেখবো এখন। সাব টোটালটা হচ্ছে ইউজিং ফর্মুলা, যে কোনো একটা এমটি সেল সিলেক্ট করব যেখানে আমরা সাব টোটালের ভ্যালুটা দেখতে চাই। আচ্ছা, করার পর আমরা কি করব, আমরা এখানে সবার প্রথমে কোথায় যাব, ইনসার্টে যাব, তারপর ফাংশন, ইনসার্ট ট্যাবে যাব, গিয়ে এখান থেকে ফাংশন অথবা Ctrl+F2 প্রেস করব। ফাংশন করার পর এখান থেকে ফাংশনের যে লিস্ট রয়েছে তার মধ্যে থেকে সাব টোটাল খুঁজে বের করব। এস দিয়ে আছে সাব টোটাল, নিচে নামবো, RSUB, এই যে সাব টোটাল পেয়েছি। আচ্ছা, সাব টোটালকে খুঁজে বের করার পর এখানটাতে আমরা নেক্সটে ক্লিক করবো। এই যেখানে নেক্সট লেখা আছে, নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানটাতে তো এখানে সাব টোটালের যে ফাংশনটা দেবো, ধর আমরা সামের জন্য ফাংশন করব, তাহলে বইয়ের মধ্যে দেখি একটা টেবিল আছে যেখানে কোন ফাংশনের জন্য ফাংশন ইন্ডেক্স নাম্বার কত সেটা দেওয়া রয়েছে। তো ধর সাম করব, সামের ইন্ডেক্স নাম্বার কত আছে, সামের ইন্ডেক্স নাম্বার আছে এখানে 9, ঠিক আছে, এই যে 9 সাম। তো এখান থেকে আমরা এখানটাতে আমরা কী লিখবো, 9 লিখে দেবো ফাংশনে। এখানে ইন্ডেক্স নাম্বার লিখতে হবে। আর এখানটাতে রেঞ্জ বলেছে, রেঞ্জটা কী করবো, আমি ধর এই টোটাল রেঞ্জ 2কে সিলেক্ট করলাম, টোটাল রেঞ্জ 2কে সিলেক্ট করে নিই, ওকে, তাহলে টোটাল ভ্যালুটা দেখালো। এটা একটা সাব টোটাল করার প্রসেস। এর বাইরে আরও একটা সাব টোটাল করার প্রসেস আছে। আচ্ছা, সেই প্রসেসটা কি সেটা আমরা দেখে নেব। আর এখানে একটা খালি এমটি সেল সিলেক্ট করে আমরা ডেটাতে যাব, এই ডেটা, আচ্ছা ডেটার মধ্যে গিয়ে এখান থেকে আমরা সাব টোটাল বলে একটা অপশান আছে ওটাতে ক্লিক করব।